আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফ্লোরিডা রহমান, ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক। দর্শক, আমি সাধারণত বন্ধ্যাত্ব রোগী এবং অনেক দিন ধরে যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, পুরুষ বন্ধ্যাত্ব, জরায়ুর টিউমার, এন্ডোমেট্রিওসিস, তারপরে টিউবাল ফ্যাক্টর, আইভিএফ, এইসব বিষয় নিয়ে কাজ করি। আর অপারেশনের মধ্যে আমি সব ধরনের অপারেশনে যদিও পারদর্শী, তারপরে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসাবে আমি ল্যাপারোস্কোপি এবং হিস্টোস্কোপি এগুলা অনেক বেশি করে থাকি। এন্ডোমেট্রিওসিসের ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারিগুলোও আমি করে থাকি। এবার আসি আমরা আইভিএফ কিভাবে করা হয়। সবার মনে এটা প্রশ্ন জাগতে পারে যে স্টেপগুলা, যে আইভিএফ এর পদ্ধতিটা কি জটিল, কতখানি কষ্ট হবে, কি হবে, বা সিলেকশনের পরে কিভাবে পদ্ধতিটা শুরু হয়, সে ব্যাপারে আমি একটু আলোকপাত করব। আইভিএফ এ প্রথমে আমরা পেশেন্ট সিলেকশন করি। পেশেন্ট সিলেকশন করার ক্রাইটেরিয়া তো আমি বললাম যে এমন কোনো অবস্থা, মেল বা ফিমেল, যখন তার স্বাভাবিক চিকিৎসা পদ্ধতিতে হচ্ছে না, তখন আমরা আইভিএফ এর অ্যাডভাইস করি, বা তখনই তার ইন্ডিকেশন দরকার। তো পেশেন্ট যখন সিলেকশন হয়ে যায়, আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করি, যে তার শরীরে এই ধরনের রোগ জীবাণু বা তার ডায়াবেটিস, তার থাইরয়েডের অবস্থা কি, এগুলো জেনে নেই। তাহলে স্ক্রিনিং টেস্টগুলো করার পরে তারপরে শুরু হয় আসল প্রক্রিয়াটা। স্ক্রিনিং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থাইরয়েডের টেস্ট, তারপরে হচ্ছে ব্লাড সুগার। থাইরয়েড, তার কোনো জেনারেল ডিজিজ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা, এইচআইভি, তারপর সিফিলিস, আর এর সাথে আসতে হেপাটাইটিস বি, সি, এগুলি করার পরে, এবং থ্যালাসেমিয়াও কিন্তু এশরে গাইডলাইন অনুযায়ী করে নেওয়া উচিত সবার আইভিএফ এর আগে। এগুলো করার পরে যদি সবকিছু নর্মাল থাকে, তখন আমরা পেশেন্টকে একটা টাইম দিয়ে দিই, এবং আমরা একই সাথে ডিম্বাণুর পরিমাণটা দেখে নেই, সেরকম এমএইচ করি। ডে 2 তে পেশেন্টকে আসতে বলি, তখন আমরা একটা টিবিএস করি, যে তার অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট কয়টা, কতগুলি আছে। তখন তার একটা সেরাম এফএসএইচ করি ডে 2 তে, সেরাম ইস্ট্রাডিওল করি, সেরাম এলএইচ করি, সেরাম প্রোজেস্টেরন করি। সবকিছু যদি ভালো থাকে, তার মানে সেরাম ইস্ট্রাডিওল যদি 50 পিকোগ্রামের নিচে থাকে, সেরাম এফএসএইচ যদি 8 এর নিচে প্রেফারেবল যদি থাকে, এলএইচ যদি 4 এর নিচে থাকে, এবং প্রোজেস্টেরন যদি 0.5 এর নিচে থাকে, তার মানে শি ইজ ফিট ফর একটা সাইকেল স্টার্ট করার জন্য সে যথোপযুক্ত আছে। এবং আমরা টিবিএস করে দেখে নেই যে তার কোনো সিস্ট আছে কি নাই, এবং তার ফলিকল কয়টা। তো এরপরে আমরা ডে 2 তে তার স্টিমুলেশন শুরু করি। এটাকে বলা হয় কন্ট্রোলড ওভারিয়ান হাইপার স্টিমুলেশন। তার মানে একটা নর্মাল পেশেন্টকে আমি হাই ডোজ দিয়ে ইনজেকশন দেই, যে ইনজেকশনগুলোকে বলা হয় গোনাডোট্রপিনস। গোনাডোট্রপিনস দুই ধরনের আছে, একটা হচ্ছে এফএসএইচ, যেটা আমরা সাধারণত রিকম্বিনেন্ট এফএসএইচ ব্যবহার করার চেষ্টা করি, আর একটা হচ্ছে মেনোগন বা এইচএমজি, হিউম্যান মেনোপজাল গোনাডোট্রপিন। তো এই দুইটা ইনজেকশনই দেই। আর কিছু রিকম্বিনেন্ট প্রিপারেশন আছে, যেটাকে বলা হয় রিকম্বিনেন্ট এলএইচ এবং রিকম্বিনেন্ট এফএসএইচ একসাথে। এইগুলাও আমরা ব্যবহার করি যাদের একদম ডিম্বাণু খুবই কম, লো ওভারিয়ান রিজার্ভ, যেটাকে সংক্ষেপে আমাদের ভাষায় বলি ডিওআর। সে পেশেন্টগুলোর জন্য আমরা ওই লো পার্গোভেরিস ইনজেকশনটা ইউজ করি। তো এই ইনজেকশনগুলো কিন্তু অনেক হাই ডোজে দেওয়া হয়। এই ইনজেকশনের ক্যালকুলেশনের নিয়ম আছে, যেমন হচ্ছে কার বডি ওয়েট কেমন, কার অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট কেমন, এবং কার আগের আগের সাইকেলে তার রেসপন্স কেমন, এসব দেখে আমরা ইনজেকশনের ডোজটা ঠিক করি। দেখা যায় যে আমরা 300 এর মতন, 300, অনেক সময় 450ও দিয়ে দিই যাদের অনেক খারাপ রিজার্ভ যাদের। ইনজেকশন দিয়ে প্রথম কয়েকদিনই ইনজেকশন দিয়ে আমরা 6 দিনের দিন আবার টিবিএস করে দেখি যে ডিম্বাণুগুলো কেমন বড় হলো। 6 দিনের এরপরে আমরা 1 দিন 2 দিন পর পরেই টিবিএস করে এই ডিম্বাণুগুলা বা ফলিকুলোমেট্রি করে যে ডিম্বাণু ঠিকমতো বড় হচ্ছে কিনা, সাইজ অপটিমামে আসছে কিনা দেখে, আলটিমেটলি 9 বা 10 দিনের দিন যখন ডিম্বাণু সাইজ পরিপক্ক হয়, যেটাকে বলা হয় ম্যাচিউর ফলিকল। আমরা একদম ফুল ম্যাচিউর চাই না, আইভিএফ এ আমরা একদম ফুল ম্যাচিউরের আগেই আমরা ডিম্বাণু সংগ্রহ করি, যেটাকে বলা হয় উসাইট রিট্রাইভাল।
তো সংগ্রহের আগে আমরা কিন্তু আবার আরেকটা ইনজেকশন দেই, যেটাকে ট্রিগার বলা হয়। ট্রিগার দেওয়ার 34 ঘন্টা পরে আমরা ডিম্বাণু কালেকশন করি, যেটাকে সাধারণ ভাষায় বলা হয় ওভাম পিকআপ বা উসাইড রিট্রাইভাল। তাহলে প্রথমে আমরা ইনজেকশন দিলাম, দিয়ে ফলিকুলোমেট্রি করে এবং আমরা এর মধ্যে স্ট্রাডিওল হরমোনটাকেও অ্যাসেস করতে থাকি যখন প্রয়োজন, যেমন ডে 8 একবার করলাম, ডে 9 করলাম, প্রোজেস্টেরন হরমোনটা করে আমরা যখন অপটিমাম সবকিছু থাকে হরমোনের অবস্থা এবং ফলিকুলার সাইজ অ্যাটলিস্ট 18তে পৌঁছায়, তখন আমরা ওভাম পিকআপ করি। ওভাম পিকআপ করার পরে এরপরে হচ্ছে ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশনটা কি? পিকআপ করে আমি আল্ট্রাসোনোগ্রামে ট্রান্সভেজানাল সোনোগ্রাফির মাধ্যমে আমরা ওভাম পিকআপটা করি। কোনো কাটা ছেঁড়া হয় না, এটা ভেজানা দিয়ে কালেকশন হয়। করার পরে এটা আমরা ল্যাবে দিয়ে দিই, ল্যাবে ওটাকে ডিনিউডেশন করে বা একটা প্রসেসিং করার পরে এইটা সেই যে অত্যাধুনিক ল্যাব যেখানে মানব ভ্রূণ তৈরি হবে, সেই ল্যাবে এটাকে ইনকিউবেটরে রাখা হয় ফার্টিলাইজেশনের জন্য, বা ইক্সি করে তারপরে রাখা হয়। রাখলে এই ফার্টিলাইজেশন হওয়ার পরে আমরা প্রায় 18-20 ঘন্টা পরে প্রথমবার দেখতে পারি, বা 26 ঘন্টা পরে যে কেমন হলো, ওইটা আসলে ফার্টিলাইজ হয়েছে কিনা। এটা দেখার পরে পর্যায়ক্রমে দেখতে থাকি এবং 3 বা 5 দিনের দিন যখন ফার্টিলাইজড ওভামটা এমব্রায়ো হয়ে যায়, তখন আমরা এটাকে ডে 3 এমব্রায়ো বলি, ডে 5 এমব্রায়ো বলি। এরপরে স্টেপটা হচ্ছে আমি এটাকে দেখে তখন গ্রেডিং করা হয়। ডে 3 গ্রেডিং একরকম, ডে 5 এর গ্রেডিং আরেক রকম। গ্রেডিং করে সবচেয়ে ভালো এমব্রায়ো যেই পেশেন্ট যার জন্য সুইটেবল, সেই পেশেন্টকে কাউকে আমরা ফ্রেশ ট্রান্সফার করি, কাউকে আমরা ফ্রোজেন ট্রান্সফার করি। তো এই যে ট্রান্সফারের ব্যাপারটা, সেটা কিন্তু যেদিন আমরা ওভাম পিক আপ করি সেদিনই নির্ধারণ হয়ে যায় যে কাকে আমরা ফ্রেশ করব আর কাকে আমরা ফ্রোজেন করব। দেখা যায় যাদের জরায়ুতে তেমন সমস্যা নাই এবং জরায়ুর ভিতরের যে স্তরটা, যেটাকে এন্ডোমেট্রিয়াম বলে, যেখানে বাচ্চাটা বসবে বা ভবিষ্যতে বড় হবে ইমপ্ল্যান্টেশনের মাধ্যমে, সেই লেয়ারটা কেমন, সেটার ঘনত্ব বা থিকনেস কতটুকু, সেখানের ভাস্কুলারিটি কেমন, এই জিনিসগুলো দেখার পরে আমরা সিদ্ধান্ত নেই, বা ওই রোগীর অন্য কোনো সমস্যা আছে কিনা, অ্যাডিনোমাইসিস বা এই জাতীয়। এগুলো যদি না থাকে, সবকিছু যদি ফেভারেবল থাকে, তখন আমরা তাকে ফ্রেশ ট্রান্সফারের জন্য সিলেক্ট করি এবং অনেক সময় ডে 3 বা ডে 5 এমব্রায়ো আমরা ট্রান্সফার করে ফ্রেশ ট্রান্সফার করি। আর যাদের দেখা যায় জরায়ুতে কোনো সমস্যা বা যাদের এন্ডোমেট্রিয়াম ভালো থাকে না, তখন তাদেরকে আমরা, বা যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা ছিল, অনেক বেশি ডিম্বাণু, সেই রোগীগুলারকে আমরা পরবর্তীতে ফ্রোজেন সাইকেলে এমব্রায়ো ট্রান্সফার করি। তো এই হচ্ছে মোটামুটি কথা। এমব্রায়ো ট্রান্সফারে কিন্তু আমাদের শেষ। এমব্রায়ো ট্রান্সফারের পরে আবার কিছু ওষুধ দিতে হয়। এমব্রায়ো ট্রান্সফার তাহলে আমরা দুই ভাবে করলাম, একটা হচ্ছে ফ্রেশ, যেটা ডে 3 বা ডে 5 এ যে সাইকেলে আমরা ওভাম পিক আপ করলাম সেই সাইকেলে, আর আরেকটা হচ্ছে ফ্রোজেন সাইকেল। ফ্রোজেন সাইকেলে আমরা এমব্রায়ো ট্রান্সফার করি আবার এন্ডোমেট্রিয়ামটা প্রিপারেশন করে। ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার বা ফ্রোজেন সাইকেল ট্রান্সফার, এখানে পেশেন্ট কিন্তু আর আইভিএফ এর সেই কঠিন কষ্টকর ইনজেকশনগুলোর মাধ্যমে যান না। উনি ন্যাচারাল ভাবে যখন ওনার মাসিক হয়, মাসিকের দ্বিতীয় দিনে এসে আমরা একটা টিভিএস করি। টিভিএস করার পরে দেখা যায় যে যদি তার এন্ডোমেট্রিয়াম ভালো থাকে এবং অন্যান্য হরমোনগুলো যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো ভালো থাকলে আমরা তখন এন্ডোমেট্রিয়াম তৈরি করার জন্য আর্টিফিশিয়ালি আমরা হরমোন দেই। এটাকে বলা হয় এইচআরটি সাইকেল। তো হরমোন দিয়ে, ইস্ট্রোজেন দিয়ে আমরা এন্ডোমেট্রিয়ামটাকে দেখতে থাকি, যেমন 7 দিনে একবার দেখি, একবার আবার দেখি তার 3-4 দিন পর, এভাবে দেখতে দেখতে আমরা ঠিক করে এন্ডোমেট্রিয়ামের ঘনত্ব যখন 8.5 বা 9 এর উপরে আসে, তখন আমরা আসলে এন্ডোমেট্রিয়ামটাকে প্রস্তুত বলে ভাবি। দেখা যায় প্রায় 10-12 দিন বা কারোর ক্ষেত্রে 15 দিনও লেগে যায় এটা তৈরি হতে। হওয়ার পরে আমরা তারপরে আবার প্রোজেস্টেরন নামে আরেকটা ওষুধ আছে, সেই ওষুধগুলো যুক্ত করে এরপরে আমরা ডে 3 বা ডে 5 এর এমব্রায়োটাকে ট্রান্সফার করি। এমব্রায়ো ট্রান্সফারও আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে হয়ে থাকে। এখানে কোনো অ্যানেস্থেসিয়া দেওয়া হয় না, কোনো সার্জারি করা হয় না। এমব্রায়ো ট্রান্সফার ক্যাথেটার নামে একটা ক্যাথেটার পাওয়া যায়, যেগুলো বিদেশি, আমাদের দেশে তৈরি হয় না। সেই ক্যাথেটার দিয়ে আমরা এমব্রায়ো ট্রান্সফার করি। এমব্রায়ো ট্রান্সফার করার পরে আমরা আবার কিছু সাপোর্ট দিই, যেটাকে বলা হয় লুটিয়াল সাপোর্ট।
এই লুটিয়াল সাপোর্ট এবং অন্যান্য কিছু ওষুধ দিয়ে রাখি। এটা দিয়ে আমরা 14 দিন পরে আবার সিরাম বিটা এসসিজি করে প্রেগন্যান্সি কিনা সেটা কনফার্ম করি। যদি প্রেগন্যান্সি হয় আবার প্রেগন্যান্সি কন্টিনিউশনের জন্য চলতে থাকে। আবার অনেক সময় দেখা যায় প্রেগন্যান্সি প্রথমে পজিটিভ আসে, বিটা এসসিজি পজিটিভ, পরে নেগেটিভ, এবং আলট্রাসোনোগ্রাফিতে কখনোই প্রেগন্যান্সি দেখা যায় না, তখন এটাকে বলা হয় বায়োকেমিক্যাল প্রেগন্যান্সি। আর যেগুলো প্রেগন্যান্সি কন্টিনিউ করে একদম ডেলিভারি পর্যন্ত চলে আসে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ভায়াবল, সবচেয়ে ভালো সাকসেস। তো মোটামুটি এটাই হচ্ছে আইভিএফ এর পদ্ধতিগুলা, স্টেপগুলা। এইখানে জটিলতা খুব বেশি হয় যে সেরকম কিন্তু না। আইভিএফ পদ্ধতিতে যদি আমরা চিকিৎসা করি তাহলে সবার মনে আসতেই পারে যে আমি এত হাই ডোজে ইনজেকশন নিচ্ছি, এত ওষুধ নিচ্ছি, কি কি জটিলতা হতে পারে। ইনজেকশনগুলোর জন্য আসলে খুব বেশি জটিলতা নাই, যতই হাই ডোজে প্রায় 300-400 ইন্টারন্যাশনাল ইউনিট ইনজেকশন ডেইলি নেওয়ার পরেও কিছু মাথা ঘোরানো, কিছু বমির ভাব এগুলো থাকতে পারে, অনেক সময় একটু কানের কাছে দপদপ করতে পারে, বা আমরা যখন অ্যান্টাগনিস্ট ইউজ করি তখন একটু হাইপোস্ট্রোজেনিক স্টেট আসতে পারে, কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। আর যদি আমরা ঠিক মতন পর্যবেক্ষণ করে বা মনিটরিং এ কোনো সমস্যা থাকে বা অনেক হাই ডোজে হয়ে যায়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রোগীদের অনেক সময় একসাথে অনেক বেশি ডিম্বাণু বড়তে থাকে, তখন ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম বলে একটা অসুবিধা হতে পারে, যেটা অনেক সময় যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ বা ট্রিটমেন্ট না করা যায় জীবন আশঙ্কার সম্ভাবনা থাকে। তাহলে এই জন্য আমরা অ্যান্টাগনিস্ট প্রোটোকলকে প্রেফার করি, যাতে আমরা নিজেদের হাতে সবকিছু কন্ট্রোল করতে পারি। ওভারিয়ান হাইপার স্টিমুলেশন যেন রোগীর হয়ও না, এবং হলেও যাতে আমরা সহজে কন্ট্রোল করে রোগীকে চিকিৎসা দিতে পারি। আর কিছু কমপ্লিকেশন হয় যখন প্রেগন্যান্সি হয়ে যায়। যখন প্রেগন্যান্সি হয়ে যায় তখন দেখা যায় যে অনেক সময় মাল্টিপল প্রেগন্যান্সি বা একাধিক প্রেগন্যান্সি, যদিও বিভিন্ন এসআরএম এর গাইডলাইন অনুযায়ী 35 এর নিচে যাদের বয়স তাদের কিন্তু একটাই এমব্রায়ো ট্রান্সফার করার কথা। আমরা অনেক সময় সাকসেস রেট বাড়ানোর জন্য কিন্তু এমব্রায়ো ট্রান্সফার বেশি করে থাকি, তখন এই সম্ভাবনা থাকে। অনেক সময় একটোপিক প্রেগন্যান্সি হয়, তবে এই একটোপিক প্রেগন্যান্সির সম্ভাবনা কিন্তু নর্মাল প্রেগন্যান্সিতে যেমন প্রায় তার কাছাকাছি। আর আরেকটা সমস্যা সেটা হচ্ছে মিসক্যারেজ। কোনো কোনো রোগীর মিসক্যারেজ হয়, যাদের এই এআরটি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি বা আইভিএফ এই পদ্ধতি ব্যবহার করা হয়, এই রোগীদের মধ্যে বায়োকেমিক্যাল প্রেগন্যান্সি বা মিসক্যারেজ স্বাভাবিক যে দম্পতি স্বাভাবিকভাবে ন্যাচারালভাবে প্রেগন্যান্সি হয় তাদের চেয়ে কিছুটা বেশি, কিন্তু খুব বেশি যে সেরকম না। আর জন্মগত ত্রুটি, যেটা আমি আগেও বলেছি যে আইভিএফ পদ্ধতি চিকিৎসা করলে জন্মগত ত্রুটি হয় কিনা, জন্মগত ত্রুটি কিন্তু আইভিএফ এর জন্য তেমন কিছু নাই। শুধু মানে খুব রেয়ার একটা কেস রিপোর্ট আছে যে একজন বাচ্চার ব্রেনটা এমটি ছিল, মানে খালি ছিল ব্রেনের অংশটা। তো এটা কিন্তু স্বাভাবিক অনেকজনেরই হয়ে থাকে, শুধুমাত্র আইভিএফ এর জন্যই যে এটা সেটা কিন্তু আমরা না বললেও পারি। আর বুদ্ধিবৃত্তি বা বেড়ে ওঠা পরবর্তীতে আইভিএফ বাচ্চাদের কোনো অসুবিধা হয় না।